আমাকে বিয়ে করবেন না। কিন্তু কেন? সব কিছু ঠিকঠাক হওয়ার পর এমন বেঁকে বসার কারণ কি? গাল ভর্তি দাড়ির ফাঁকে এবার বিস্ময় দেখা গেল। আর চোখে নিতা দেখল বটে, কিন্তু উত্তর দেওয়ার আগ্রহ তার মাঝে দেখা গেল না। নিস্পৃহ হয়ে নিতা তার চেনা ঘরের আসবাবপত্রে মনোযোগী দৃষ্টি দিয়ে রাখল। বোঝাই যাচ্ছে সিরাজকে উত্তর দেওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এদিকে সিরাজের বুক, পেট, মাথা সবই যেন একত্রে ব্যথায় মরমর হয়ে উঠেছে। নিতা চুপ করে থাকবেন না, জবাব দিন। সিরাজ জোর দিয়ে বলতে নিতা সোজা হয়ে বসল। বোরকা আর নিকাপ একটু গুছিয়ে নিয়ে শান্ত গলায় জবাব দিল, কারণ নেই। নেই নেই তবে কেন এমন আপত্তি করা? চোখে মুখে বিস্ময় ভাসল সিরাজের, অথচ নিতা গম্ভীর হয়ে আছে। নিস্পৃহ তার গলার স্বর। আমি আগ্রহী নই। নিতার উত্তরগুলো ছোট ছোট, অর্থ বুঝতে সিরাজের সমস্যা হচ্ছে। তবুও সে ধৈর্য ধরে একের পর এক প্রশ্নের জবাব আদায়ে তৎপর রয়েছে। কিসে এভাবে ভনিতা কেন করছেন? খুলে বলুন, কেন আপনি আমাকে বিয়ে করতে চান না? শেষ প্রশ্নে একটু যেন বিরক্ত ভাসল বিনা নোটিশে। এদিকে সিরাজ বারবার ঘড়িও দেখছে, কারণ একটু বাদে মাগরিবের আজান পড়ে যাবে। আজ অবধি সজ্ঞানে সে কখনো নামাজ কাজা করেনি। ধার্মিক পরিবারে বড় হওয়ার পর সবাই ধরে নিয়েছিল সিরাজ পরিবারের চাপে ধর্মকর্ম করছে। কিন্তু যৌবনের টকবক করা রক্তের স্রোত উপেক্ষা করে সেই পুরুষ নিজেকে পবিত্র রেখে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত অবিরাম করে যাচ্ছে। তার ইবাদত কি শুধুই পরিবারের চাপে হতে পারে? শুধুই কি লোক দেখানো হতে পারে? মোটেই না। বরং রব্বুল আলামিনকে সে মন প্রাণ উজাড় করে ডাকে, ভালোবাসে সে তার রবকে। আমি এত কিছু বলতে আগ্রহী নই। যেহেতু বিয়ে করছি না, সেহেতু আপনি আমার জন্য নন মাহরুম। তাই কথার মাঝে প্রশ্ন করল সিরাজ। তাই কি? নিতা শক্ত গলায় বলল, আমি অনুরোধ করব আপনি যেন স্বেচ্ছায় আমার ঘর ছেড়ে চলে যান। আর চলে যাওয়ার পর আমার পরিবারকে জানাবেন আপনি আমাকে বিয়ে করতে চান না। এসব কথা শুনে সিরাজ প্রায় আতকে ওঠা গলায় জানতে চাইল, আমি বিয়ে করতে চাই না এমন কথা বলবো? কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ, আমার মাথা ঠিক আছে। না, ঠিক নেই, একদমই নেই। থাকলে এত বড় পাপ করতে আমায় আপনি বলতেন না। সিরাজ উত্তেজিত হলো, কিন্তু নিতা শান্ত গলায় শুধালো, পাপ কোথায় পেলেন? এমন ডাহা মিথ্যা কথা বলাটা পাপ হবে না? আমি বিয়ে করতে চাই না, নাকি আপনি চান না? এটা পাপ নয়, বরং আমাকে বিয়ে করলে আপনার পাপ হবে, বড় স্বাভাবিক গলায় বলল নিতা। মানে? হতভম্ব হয়ে গেল সিরাজ। এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না, শুধু এতটুকুই বলবো, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিতার গলার স্বরের কঠোরতা একটুও কমছে না, বরং প্রতি বাক্যে যেন তার সমানুপাতে বাড়ছে। এদিকে পুরুষ হয়েও সিরাজের সংকুচিত অন্তরে জল থই থই করছে। কেন পারবেন না বলুন? আপনি এই কথা না বললে আমি এই ঘর থেকে এক পাও নড়ব না। আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে একটা হালাল সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল আমাদের। আপনাকে প্রথম দেখেই নিজের বিবি হিসেবে মেনে নিয়েছি, বলতে লজ্জা নেই। আমার অন্তরে আপনার জন্য মহব্বত জেগেছে, ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। কত রাত মাবুদের শুকরিয়া আদায় করে কেঁদেছি জানেন? না, জানি না, আমি জানতেও চাই না। কারণ ভুল করেছেন আপনি, মস্ত বড় ভুল। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনিই করবেন। আমি পারবো না আপনার ভুলটা নিজের কাঁধে নিতে। এতক্ষণ পরে নিতা উত্তেজিত হলো। নিকাবের উপরে উত্তেজনা স্পষ্ট টের পেল সিরাজ। মেয়েটাকে এমন অবস্থায় দেখে কি যেন ভেবে সিরাজ আনমনে হাসল। এদিকে উত্তেজনায় নিতা বসে থাকতে পারেনি, কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছিল। এবার সিরাজও দাঁড়ালো এবং দূরত্ব কমিয়ে আদরের সাথে বলল, আমি আপনাকে বিয়ে করব ইনশাল্লাহ। আর বিয়েটা সামনের মাসে নয়, পরশু শুক্রবারেই হবে। এই কথা শুনে নিতার বিস্ময়ের অন্ত রইল না। অবাক চোখে সে দেখল সিরাজকে। সিরাজ হাসছে, মাশাল্লাহ সেই হাসি। এই হাসিতে কি নিতা মুগ্ধ হলো? না, মেয়েটা বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। হাসির স্রোতে হারাবে কেমন করে? আজ তবে আসি, বিয়ের তো দেরি নেই, কত কাজ বাকি। শুক্রবারে আবার মুখোমুখি হব ইনশাল্লাহ। থেমে অন্য গলায় ছোট করে বলল সিরাজ, বাসর ঘরে। বলে ঠোঁট টিপে হাসল সে। এদিকে রাগ, বিস্ময় আর লজ্জায় চোখ সরিয়ে নিল নিতা।
এমন একজন ধার্মিক মানুষের মুখে এ কেমন রসিকতা। নিতা হিসাব মেলাতে পারছে না। নিতাকে ভাবনায় মুশকুল করল সিরাজ, কিন্তু নিজে সময় খরচ না করে চলে গেল। রেখে গেল তরণীর অন্তরে সুদূর ভবিষ্যতে সৃষ্টি হবার হালার নেশার শঙ্কা। কালকে সিরাজের সাথে কি ঝগড়া করেছিস? রুটিবেলায় ব্যস্ত মরিয়ম তার মেয়েকে জিজ্ঞাসা করলেন। এদিকে নিতা হুজুরের নিজের হাঁটুতে মুখ গুজে কেবল শশা কেটে চলেছে। উত্তর দেওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না তার চোখে মুখে। রুটিবেলা বন্ধ করে মরিয়ম আবার জিজ্ঞেস করলেন, নিতা শুনেছিস আমার কথা? শুনেছি, নিতার ছোট্ট উত্তর। এমন নিষ্প্রাণ গলায় ছোট্ট উত্তর পেয়ে মরিয়ম নিজের ভেতরে রাগ টের পেলেন। তবে চেপে গিয়ে জানতে চাইলেন, শুনেছিস যখন তাহলে চুপ করে আছিস কেন? কি বলবো? কি বলবি মানে? কালকে কি বলেছিস তুই ওই ছেলেটাকে? ও বাড়ি যাওয়ার পর ওর মা কল করলো, জানতে চাইলো তোর আব্বা কোথায়। বললাম যে বাজারে। এরপর বলল বাজার থেকে ফেরার পর যেন তোর আব্বাকে বলি সিরাজের বাবাকে কল করার কথা। এটা শুনে আমার কলিজায় তো পানি নেই। ভাবলাম নতুন করে আবার কি হলো? বিয়েটা কি ভেঙে যাব? আমার সময় কাটেই না। এরপর রাতে তোর আব্বা এলো, ফোনটাও কালকেই বাড়ি ফেলে যেতে হয়েছিল। শেষ বাক্যে মরিয়ম বেশ বিরক্ত হলেন। পিঁড়িতে থাকা রুটিটা ডালায় রেখে অল্প আটার গুঁড়ো এবার ফাঁকা ফাঁকা পিঁড়িতে ছড়িয়ে দিলেন মরিয়ম। এরপর আবারও বলতে লাগলেন, ফোন করার পর সিরাজের বাবা তো বলল অন্য কথা, তারা নাকি সামনের মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। সিরাজের নাকি কী সব সমস্যা আছে, তারা চায় আগামীকালই বিয়ের কাজ শেষ করতে। কেউ কিছু না বললেও আমি জানি নির্ঘাত তুই কোনো ঝামেলা করেছিস, তাই এমন তাড়াতাড়ি সিরাজ বিয়ের কথা বলল। আমার মান সম্মান আর রাখলি না তুই। বিয়ে ভাঙলে মান সম্মান যায়, বিয়ে হলে তো যায় না। নিচু গলায় বেশ মেপে ছেপে নিতা ঈষৎ প্রতিবাদ জানালো। নিতা, তোর এমন গা ছাড়া কথা কিন্তু আমার একটুও ভালো লাগছে না। আমার একমাত্র মেয়ে তুই। ভেবেছিলাম শরীয়ত মাফিক অনুষ্ঠান করে বিয়ে দেব, কিন্তু তোর জন্য। মরিয়মের কথার মাঝে নিতা জানতে চাইল, আমার জন্য কি মা? কাল তো চলেই যাব, আজ কি না বকলে তোমার হয় না? বিয়ে ভাঙিনি মা, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করো, কারণ ভাঙতে পারতো। আমি ভাঙতেও চেয়েছিলাম, কিন্তু ভাঙতে চেয়েছিলি মানে? মরিয়ম হতভাগ হলো নিজের মেয়ের মুখে এমন কথা শুনে। বিয়ে ভাঙতে চেয়েছিল এটার চেয়ে বেশি অবাক হয়েছেন মেয়েটা কত সহজে নিজের অপরাধ স্বীকার করছে সেটা চিন্তা করে। হ্যাঁ, ভাঙতে চেয়েছি, কারণ তার মতো নেক আর ইমানদার মানুষের ভাগ্যে কেন আমার মতো একটা এটো মেয়ের নাম লেখা থাকবে মা? জেনে শুনে এমন অন্যায় আমি তার সাথে করতে পারবো না। তুমি তো জানো সবই। কত বলেছিলাম তোমায় আমাকে বিয়ে দিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। বলতে বলতে হাতের শশাগুলো বাটিতে ছুঁড়ে দিয়ে চুপচাপ বসে রইল নিতা। এদিকে মরিয়ম পাথর হয়ে গেল। অতীত যখন আয়না হয়ে সামনে দাঁড়ায়, তখন পাথর না হয়ে উপায় কী? কিন্তু এইটুকু অতীতের জন্য নিজের মেয়ে কেন নিজেকে এত শাস্তি দেবে? কোনো মা কি তার সন্তানের এমন কষ্ট সইতে পারে? নিস্তব্ধতায় আকষ্ট ডুবে থাকা নিজের মাকে দেখে নিতার বুক উজাড় হওয়া কান্নার বৃষ্টি নামল চোখে। হেসেলে বসে তাও মায়ের সম্মুখে ফুপিয়ে কেঁদে ওঠে। করুণা পেতে চায় না সে। অভিমান হলো মায়ের প্রতি, তাই চট করে পিঁড়ি ছেড়ে উঠে পড়ল। চোখের অশ্রুকে মুছে দিতে গিয়ে ছুটে পালালো। এদিকে মেয়ে চলে গেছে কি আছে তা নিয়ে কোনো জ্ঞান নেই মরিয়মের। তার কেবলই মনে হচ্ছে এভাবে চলতে দেওয়া উচিত নয়। সারাদিন এক ফোঁটা পানিও স্পর্শ করা না করা মেয়ের ঘরে এসে চমকে উঠলেন মরিয়ম। হাতে খাবারের জিনিসগুলো নিয়ে অবাক গলায় শুধালেন, কোথায় যাচ্ছিস এমন ভর দুপুরে? নিতা জবাব দিল না। মেকআপ করা শেষ করে এখন হাতে কালো মোজা পরতে ব্যস্ত সে। খাবারের প্লেট বাটি নিতার পড়ার টেবিলের উপর রেখে মরিয়ম আবার জিজ্ঞাসা করলেন, মা হয়ে নিজের মেয়ের বিয়ে দিতে চাওয়া কি অন্যায়? তুই আমার একমাত্র মেয়ে, তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না। আমরা থাকতে থাকতে কি তোর একটা গতি করা উচিত না? নিতা চুপ করেই রইল। ফলে মরিয়ম নিজের মতো করে কথা বাড়ালেন। সামান্য একটা বিষয়, কিন্তু মরিয়ম এবার এতটুকু বলতে নিতা আতকে ওঠা গলায় বলল, সামান্য বিষয়? এটা তোমার বিষয় সামান্য? তোমার কাছে সামান্য বিষয়? একবার নয়, দুইবার নয়, তিনবার কেউ আমাকে জঘন্য
শব্দগুলো নিতা আর মুখে আনতে পারল না। অসম্ভব রাগে ঠোঁট কামড়ে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলো। এরপর নিজ শব্দে হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। এখন ভর দুপুর, রাস্তাঘাটে মানুষের আনাগোনা খুব কম। ইচ্ছে করে এই সময়টা বেছে নিয়েছে নিতা। সে জানে এখন রাস্তাঘাটের পাশাপাশি দোকানেও ভিড় থাকবে না। রিকশা এসে থামলো স্কুল মার্কেটের সামনে। চারপাশে চোখ বুলিয়ে রিকশা থেকে নিচে নামলো নিতা। ভাড়া মিটিয়ে সামনে পা রাখলো বটে, কিন্তু কয়েক কদমের বেশি চলা তার পক্ষে সম্ভব হলো না। কত শত জড়ত সংকোচ আটকে দিচ্ছে তার দেহকে, কিন্তু উপায় নেই। যেমন করে হোক দাঁড়াতে হবে ওই পবিত্র মানুষটার সম্মুখে। গা ঝাড়া দিয়ে উঠল নিতা। দমনা হতে বসা মনকে জোর করে সামলে নিল। জড়তাকে একপাশে রেখে নিতা পুনরায় হাঁটতে লাগলো। বিশাল স্কুল মার্কেটের এক কোনায় একটা দোকান দেখতে পেল সে। নাম মরিয়ম তাসলিমা। দোকানের নামটা এমন অন্যরকম বলে একদিন সুযোগ করে নিতা সিরাজকে জিজ্ঞেস করেছিল, আপনার দোকানের নাম এমন কেন? কেমন? ওই যে দুটো মেয়ের নাম দেওয়া। আপনার নাম দেননি কেন? নিতার প্রশ্নে সিরাজ হালকা হেসে জবাব দিয়েছিল, দোকানের মালিক তো আমি, তাহলে নাম দিয়ে আর কি হবে? তাছাড়া এগুলো আমার মা বোনের নাম। বোন? কিন্তু আপনার তো কোনো বোন নেই। নিতা অবাক হয়েছিল। সেটা বুঝতে পেরে সিরাজ দাড়ি ভর্তি মুখে মৃদু হেসে সম্মতি দিয়েছিল, হ্যাঁ নেই, তবে ছিল। আমার জন্মের আগে আমার বোনের জন্ম হয়, কিন্তু আমার বোন জন্মের পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আকিকা দেয়া হয়েছিল ওর। আর তারপরেই সিরাজের মুখে কষ্ট ভাসেনি, তবে চোখ জোড়া বলছিল, আমার না দেখা বোনকে আমি খুব ভালোবাসি। নিতা আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়েছিল। সেটা প্রকাশ করার জন্য মুখ খুলতেও চেয়েছিল, কিন্তু কিছু বলার আগেই সেদিন সিরাজ বলেছিল, এখন মরিয়ম তাসলিমা, এরপরে হবে মরিয়ম তাসলিমা নিতা। সিরাজের এই সূক্ষ্ম ইঙ্গিতটুকু বুঝতে নিতার একটু কষ্ট হয়নি। লজ্জায় ভার হয়ে এসেছিল চোখ জোড়া। নিকাবের আড়ালে ঠোঁট দুটো নিজ শব্দে নড়ে উঠেছিল। ছোট্ট করে বলেছিল, ইনশাআল্লাহ। দোকানের ভেতরে পা রাখতেই শব্দগুলো নিতার কানে এলো, এমন ভর দুপুরে আপনি এখানে? সিরাজের চোখে মুখে বিস্ময়, কিন্তু তা নিয়েও সে গদি ছেড়ে নেমে এসে নিতাকে চেয়ার গুছিয়ে দিল। আগের প্রশ্নের উত্তর না পেয়েও নতুন প্রশ্ন সাজিয়ে রাখল। একা এলেন? বাসায় বলে এসেছেন তো? খুব শান্তভাবে নিতা চেয়ারে বসলো। ধীর গলায় ছোট্ট জবাব দিল, না, এটা ঠিক হয়নি নিতা বিবি। মেয়ে মানুষের এভাবে একা একা কোনো পরপুরুষের সাথে দেখা করা উচিত নয়। মাথার উপর দাঁড়িয়ে কথাটা বলল সিরাজ। নিতা চোখ তুলে দেখল না। সুবিশাল গাম্ভীর্যের সঙ্গে নচর চোখে প্রশ্ন করল, পরপুরুষের সাথে দেখা করা নিষেধ, তাহলে পরনারীকে বুঝি বিবি ডাকায় নিষেধাজ্ঞা নেই? প্রশ্ন শুনে সিরাজ হাসল। গতিতে পুনরায় উঠে বসে যৌবনের কালো চকচকে দাড়িতে চরম যত্নে হাত বুলিয়ে বলল, শুধু তো আজকের দিনটা, কালকেই তো। সিরাজ থেমে গেল, কারণ আচমকা চোখ তুলে তাকিয়েছে নিতা। ওর চোখের তারায় রাগ ভাসছে নাকি জেদ, এসব সিরাজ বুঝতে পারছে না। কিন্তু এই গাম্ভীর্যে ভরপুর মেয়েটা যে তার মনের আসল চুরি করে নিয়েছে, তা ঠিকই বুঝতে পারছে সে। নয়তো এক দেখাতেই কেন এই মেয়ের হালাল নেশায় ডুবতে রাজি হবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলবে, আমি আপনাকে উত্তম বিবির হদিশ দিলেন, আপনি আমাকে উত্তম বিবির হদিশ দিলেন, ইয়া মাহবুব, আমি খুব শীঘ্রই তাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। একজন ধার্মিক মানুষ হয়ে এভাবে লাগামহীন হওয়া কি আপনাকে শোভা পায়? এখনও শান্ত গলায় প্রশ্ন করল নিতা। কি অসম্ভব গাম্ভীর্য আর শান্ত মেজাজ মেয়েটার। সিরাজ একটু অবাক হলো। মেয়ে হলেও নিতার মাঝে মেয়েলিপনা নেই, এমন কি হয় কখনো? নিতা, আপনাকে একটা কথা বলি, একজন মানুষের সত্যিকারের রূপটা কারা দেখতে পারে জানেন? আপনার হয়তো মনে হবে তার মা বাবা, কিন্তু এটা সত্যি নয়। একজন পুরুষ সত্যিকারের স্বরূপ শুধু তার স্ত্রী টের পায়, আর একজন নারীর পায় শুধু তার স্বামী। এছাড়া পৃথিবীর আর কারো সাধ্য নেই তাদের আসল রূপ জানার। আমি তো আপনার স্ত্রী নই, তাহলে আমার ভিন্ন রূপে? নিতার কথার মাঝে সিরাজ বলে উঠল, যে জন্য এসেছেন সেটা বলুন নিতা। এখন আপনার কথার ব্যাখ্যা দিতে গেলে আপনি আবার আমাকে লজ্জিত করবেন। কতবার আর বলবো বলুন? কাল বিয়ে করছি যাকে,
ইনশাআল্লাহ আল্লাহ আজ কি তাকে বিবি ভাবতে পারি না? শান্ত গলায় কথাগুলো বলা শেষে সিরাজ পূর্ণ চোখে তাকালো নিতার দিকে। উত্তরের অপেক্ষায় নিশ্চুপ সিরাজের পানে তাকিয়ে নিতা এবার প্রতিবাদী হলো। না, পারেন না। আপনার মতো একজন ধার্মিক মানুষ কখনো আমার মতো মেয়ের মানুষের স্বামী হতে পারে না। এমন কথা শুনে চমকে ওঠে সিরাজ। পারে না? কী সব বলছেন আপনি? পারবেন না কেন? আমাদের দুজনের দিনই জীবন তো উত্তম রূপে মিলেছে, তবে আপত্তি কিসের? আচমকা রাগ জমেছে নিতার মন মস্তিষ্কে। চোখ বুজে ঠোঁট কামড়ে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। এদিকে হঠাৎ এর এমন আচরণে সিরাজ একটু ভয় পেলেন। এখন দুপুরের সময় বলে দোকানে কেউ নেই। তার সাথে সবসময় থাকা ছেলে তামজিৎ গতকালই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। এখন হুট করে যদি কোনো অঘটন ঘটে তবে এই একলা দোকানে সিরাজ সামলাবে কেমন করে? নিতা, কি হয়েছে আপনার? সিরাজ অনেক ব্যাকুল হলো, তবে প্রকাশ করলো অল্প। কতক্ষণ পরে জানা নেই। তবে নিতা চোখ খুলল, তাকালো সিরাজের দিকে। সিরাজ তাকালো সিরাজ দেখলো রক্তাভ একজোড়া চোখ থেকে নিজ শব্দে অশ্রু ঝরছে। কেন কাঁদছে নিতা? এই প্রশ্ন করার শক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মুহূর্তে দিল না। বুকের মধ্যে জমাটে কষ্ট পুষে সিরাজ আচ্ছাদন করলো তার ভবিষ্যৎ হালাল হবে এমন বইয়ের নয়নের মাধুর্যতা। আমাকে বিয়ে করবেন না। আমি আমি চাই না আমার জীবনের কলঙ্কে আপনাকে পুড়িয়ে মারতে। আমার একটা অতীত আছে, যে অতীতে কলঙ্ক লেগে আছে। আমি এবার ফুপিয়ে কেঁদে ওঠে মুখ ঢাকলো নিতা। সিরাজ এখন স্তম্ভিত নিতার চোখে সৌন্দর্যে যেন হালাল নেশার আভাস তাকে আগে ভাগেই জমাটে বরফের রূপ দিয়েছে। স্থবির হওয়া সিরাজ কলের মানবের মতো কোনো রকমে বলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুধু তিনি দিনদার বউ দিচ্ছেন না, তার চোখের হালাল নেশে ডুবে মরার মতো একটা বিবি পেতে চলেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনার অতীতকে পরোয়া করি না নিতা। আমাকে দয়া করে অনুমতি দিন আপনার হালাল নেশে ডুবে মরতে। হয়তো প্রেমিক ছিল আপনার, তাতে কি? আল্লাহ সুবহানাহু তাআলা সাক্ষী, এমন ভালোবাসা আমি দেব আপনাকে যে সমস্ত অতীত ধুলোয় মিশে ভস্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখের উপর থেকে হাত সরিয়ে প্রতিবাদ করল নিতা। আপনি ভুল ভাবছেন। সিরাজের ঘোর এখনও কাটেনি, তাই চট করে সে বুঝতে পারল না। জানতে চাইল কোনটা? প্রেমিকের কথা বললেন। আমার প্রেমিক ছিল। এমন চিন্তা কেন করলেন? গতকাল মিথ্যা কথা বলতে বলায় কান্না ভেজে চোখে পূর্ণ দৃষ্টিতে তাকালো নেতা। সিরাজও তাকিয়ে আছে অনিমেষ চোখে। বেখেয়ালি মনে হঠাৎ বলে বসলো, আমরা কি এখনই বিয়ে করে নিতে পারি না? আমি আসলে আপনার চোখ থেকে নিজের চোখ সরাতে পারছি না, অথচ বিয়ে না করে তো এসব অন্যায় হচ্ছে। এসব শুনে নিতা বুঝতে পারলো সিরাজের হিতাহিত জ্ঞান এখন নেই। রাগে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁত কিরমির করে শুধু বলল, আমি যাচ্ছি। এবার হকচকিয়ে উঠে দাঁড়ালো সিরাজও। নিজের কর্মের জন্য একটুও লজ্জিত হলো না, বরং তৃপ্তিতে হেসে উঠে বলল, প্লিজ বসুন। যা বলতে চেয়েছিলেন কষ্ট করে আর এবার বলুন। সম্ভব নয়, আপনি দুনিয়ার খেয়ালে নেই, অন্য জগতে এখন চলে গেছেন। কান্না মেশানো গলায় বেশ গম্ভীর ভাব টেনে নিতা কথাটা বলল। ওর চোখ মুখ অন্যদিকে ফেরানো। সেটা দেখে সিরাজ একবার লজ্জিত মুখ করে বলল, জীবনের প্রথম তো, তাই চোখগুলো লাগাম ছাড়া হয়ে গেল। মনকেও কাবু করতে পারিনি আমি যেতে চাই। এবার রাগ ভাসল নিতার মুখে। সিরাজ নরম হলো, অনুরোধ করলো, প্লিজ বসুন। আপনি তো বিয়ে ভাঙতে এসেছেন, তাই না? এখন রাগ দেখালে তো হবে না নিতা বিবি। প্রয়োজন যার তীব্র নরম হতে হয় তাকেই সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? সিরাজের কথা তাচ্ছিল্যের হলো খোঁচা মারার মতো। কিন্তু গভীর মনে ভাবল নিতা। এরপর পুনরায় আসন বুঝে বসে পড়ল। সিরাজও বসলো আর এক কথাটা সেই শুরু করলো, এবার তবে বলুন। নত চোখে নিতা জানতে চাইল, কি আর বলবো? কেন আপনি আমাকে বিয়ে করবেন না? কারণ আমি কলঙ্কিত, একটা অতীত আছে আমার। কথাটা বলতে গিয়ে পুরাতন কান্নার রেশ আবার দেখা গেল।
টের পাওয়া গেল নিতার গলার স্বরে। অতীত নিয়ে পড়ে থাকতে হয় না নিতা। তাছাড়া আপনার অতীত নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করে ফেলেছি। এখন ফিরে দেব কেমন করে? বড় শান্ত গলায় সিরাজ বোঝাতে চাইল। কিন্তু আপনার কবুল সেই উপহার এটু হয়ে আছে। একবার নয়, দুইবার নয়, তিনবার কেউ তাকে এঁটো করেছে। তার কপালে কলঙ্কের চিহ্ন সেঁটে দিয়েছে। ঘেন্না করবে না অমান এঁটো কলঙ্কিনীকে আপনার পবিত্র দুই হাতে গ্রহণ করতে? সামান্য উত্তেজিত হয়ে কথাগুলো বলতেই সিরাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সিরাজ বুঝতে পারছে কি বোঝাতে চাইছে নিতা, কিন্তু নিতা বুঝতে পারছে না সে সিরাজকে বুঝতে পারলো কিনা। ফলস্বরূপ নিতাও তাকিয়ে রইল, মনে মনে খুব আশা করছে সিরাজ চমকে যাবে। এরপর বিশদ কারণ জানতে চাইলেই নিতা সব বলল এবং বিয়ের সমস্ত আয়োজন আগাম বন্ধ করে এখন থেকে চলে যাবে। কিন্তু তার সমস্ত ভাবনায় এক নদী পানি ঢেলে সিরাজ তার দাড়ি ভর্তি মুখে পবিত্র হাসি ফুটিয়ে বলল, এই হালাল নেশা তৈরি হলে এর রেশ কাটানো বরং কঠিন। নিতা বিবি বাড়ি যান, গিয়ে ইনশাল্লাহ বিয়ের প্রস্তুতি নিন। বাইরে কাঠফাটা রোদ, অথচ নিতার বুকে বর্ষার আঝড় ধারা ঝরছে অবিরত। এত চেষ্টা করেও বিয়ে আটকানো সম্ভব হয়নি নিতার পক্ষে। সিরাজকে বোঝাতে গিয়েও ব্যর্থ সে। কাল এক প্রকার জোর করে সিরাজ দোকান থেকে নিতাকে পাঠিয়ে দিয়েছিল, তবে বারবার বলেছিল বিশদও আমি শুনতে চাই না নিতা। তবে যা বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহ বুঝেছি, আর বোঝার পরও বলছি আগামীকাল বিয়ে হবে ইনশাল্লাহ। ড্রেসিং টেবিলের সামনে বসে ফুপিয়ে কেঁদে ওঠে নিতা। শরীয়ত মাফিক বিয়ে হচ্ছে তার, কিন্তু মনের সুখ একটুও নেই। কেমন এক চাপা অপরাধবোধ তার সমস্ত খুশি শুষে নিচ্ছে, নির্জীব করে দিচ্ছে নিতার মন প্রাণ। কান্না করার মাঝেই নিতার কানে ডাকটা এলো, নিতা আর কত কাঁদবি? কেন নিজেকে বেকার বেকার দোষ দিয়ে এখন খুশির দিনটা মাটি করছিস? ড্রেসিং টেবিলের ওপর ঝুঁকে কাঁদছিল নিতা। এবার মায়ের কথা শুনে সোজা হয়ে বসল। সে তৈরি হয়ে গেছে বিয়ের জন্য, এবার শুধু হাতে মোজা পরা বাকি। নিজ শব্দে মোজা নিয়ে পড়তে শুরু করলো। নিজের মেয়েকে আচমকা চুপ হয়ে যেতে দেখে মরিয়ম বুঝল আল্লাহ তাআলার পরিকল্পনাকে কে অস্বীকার করতে চাস, অবিশ্বাস করতে চাস? দেখলি তো প্রমাণ, তোর সাথে সিরাজের নামে তিনি লিখে রেখেছেন। তাই তো এত চেষ্টা করেও বিয়ে ভাঙতে পারলি না। নিতা চুপচাপ নিজের কাজ করে গেল। এদিকে মরিয়ম আবার বললেন, আল্লাহ এমন নিয়ামতকে অস্বীকার করিস না মা। খুব ভালো এক স্বামীর কপাল তিনি লিখে রেখেছেন তোর জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে স্বামীর সেবায় মন দিবি কেমন? প্রশ্ন করে মেয়ের চিবুকে হাত রাখলো মরিয়ম। নিকাব পরা মেয়ের মুখটা হয়তো দেখলেন, কিন্তু অশ্রুসিক্ত চোখের চাপা লজ্জা ও বোধ করে টের পেলেন। তিনি কি বুঝলেন নিতা জানে না, তবে সন্তানের মুখ থেকে মায়ের হয়তো এই সময় বলতো মাশাআল্লাহ, কিন্তু মরিয়ম বলে উঠল আলহামদুলিল্লাহ। অনাড়ম্বর তবে বরকতময় একটা বিয়ের অনুষ্ঠান সম্পন্নের পর বাসর ঘরে বসে আছে নিতা। শাশুড়ি নিজে বাসর ঘরে ছেলের বউকে বসিয়ে বললেন, তোমার কোনো ননদ নেই মা, তাই আমাকেই সব করতে হলো। আচ্ছা তুমি কি জানো, আমার নামও কিন্তু মরিয়ম। নিতা আদবের সাথে জবাব দিয়েছিল, জি জানি। আমাকে লজ্জা করো না, আর তোমার কোনো সমস্যা হলে চেপে রাখবে না। আমার শাশুড়ি হওয়ার অভিজ্ঞতা নেই। আমি তোমার শাশুড়ি না হয়ে যদি মা হতে চাই তবে কি আপত্তি করবে? এমন প্রশ্ন শুনে নিতা চোখ তুলে তাকিয়েছিল, আর প্রায় সাথে সাথেই তার চোখ ছাপিয়ে দু ফোঁটা জলরাশি নিজের রাস্তা বুঝে গড়িয়েছিল। নিতার শাশুড়ি কথাবার্তা শেষ করে নিতাকে পোশাক বদল করার জন্য একটা 3 পিস দিয়ে গিয়েছিল, কিন্তু নিতা এতক্ষণেও সেগুলো স্পর্শ করেনি। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না, কেবল ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অন্যত্র পালিয়ে যেতে। এখনো বরকা পরে বসে আছেন? প্রশ্নটা শুনতে পেয়ে চোখ তুলে তাকালো নিতা। দেখলো সিরাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করতে ব্যস্ত, হাতে যেন কী সব রয়েছে তা। নেতা সেসব দেখার অনাগ্রহ চোখ ফিরিয়ে নিল। সিরাজ টুকটাক কী সব কাজ সেরে বিছানার উপর বসে আরও একবার প্রশ্নটা করল, এখনও বরকা পরে বসে আছেন কেন?
আর টেবিলের উপর দেখলাম খাবারও পড়ে আছে। এসবের অর্থ কী? কেন বিয়ে করলেন আমায়? মানা করেছিলাম আমি। আপনার মানা আপনিই করেছেন, আমি শুনিনি। ব্যাস, আর কিছু? এতটুকু বলে থামল সিরাজ। নিতা উত্তর দিল না বলে সিরাজ বলে উঠল, এমন গরমের মধ্যে এসব পরে থাকার কোনো মানে হয়? দেখি দেখি, মুখ খুলুন বলে সিরাজ নিতার নিকাব সরাতে চাইল, কিন্তু নিতা এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে প্রতিবাদ করল, ছোবেন না আমায়। দেনমোহর পরিশোধ করে তারপর কবুল বলেছি। এখন পিটিয়ে ভর্তা বানালেও কারো কিচ্ছুটি বলার নেই, অধিকার নেই। বুঝতে পেরেছেন নিতা বিবি? নিতা জবাব দিল না, মুখ ফিরিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। নিতা হয়তো জানে না তার এমন কান্না ভেজা চোখের হালাল নেশা সিরাজকে কতটা টালমাটাল করে। সিরাজ তাকিয়ে আছে নিতার পানে অনিমেষ চোখে। তার ইচ্ছে করছে নিতার নিকাব তুলে দিতে, কিন্তু কেন জানি বিয়ে করা বউয়ের সাথে এমন আচরণ করতে এখন তার একটু ইচ্ছে করছে না। স্মিত হেসে তাই বিছানার উপর রাখা কাপড় চোপড় এগিয়ে দিয়ে নরম গলায় বলল, আপনার নামাজ পড়া এখনো বাকি নিতা বিবি। পোশাক পাল্টে উজু করে আসুন। আমরা কিন্তু একসাথে 2 রাকাত নফল নামাজও পড়ব ইনশাআল্লাহ। আমি মনে মনে নিয়াত করে রেখেছিলাম বিয়ের প্রথম রাতে বিবি স্বামীতে মিলে নামাজ পড়ব। সিরাজ কত কথা বলল, কিন্তু নিতা ফিরেও দেখল না। কি হলো যান, অজু করে আসুন। সিরাজ আবার বলেই উঠতেই নিতা নত চোখে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিন্তু সিরাজ ভেবেছিল মেয়েটা হয়তো কথা কাটাকাটি করবে। হঠাৎ ওয়াশরুম থেকে দরজা খোলা শব্দ হতে সিরাজ বাধা প্রদান প্রাপ্ত হলো। নিতাকে ওয়াশরুমে পাঠিয়ে সিরাজ তার জন্য প্লেটে খাবার সাজিয়ে রাখছিল, কিন্তু এখন শব্দ হতেই প্লেট হাতে নিয়ে দরজার দিকে দৃষ্টি দিতে দেখল নিতা দাঁড়িয়ে। ভেজা মুখের 2 পাশে খুচরো চুলগুলো ভিজে লেপ্টে আছে, চোখের পাতা ভারী হয়ে আছে। হয়তো কান্নার রেশটা এখনও রয়ে গেছে। মাথায় সেটে আছে সাদা তোয়ালে আর পরনে কালো রঙের 3 পিস। এমন রূপে নিতাকে দেখে সিরাজের মনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সম্মুখে পৃথিবীর শ্রেষ্ঠ রমণীকে এনে দাঁড় করিয়েছে। রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতায় তার বুক ভার হতে লাগলো। এদিকে চোখের হালাল নেশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে অবিরত। সিরাজ নিজের মাঝে হঠাৎ আসা অদ্ভুত এক অনুভূতির সাথে এখন পরিচিত হলো। এমন অনুভূতির দেখা আগে কখনো পায়নি সে। আচমকা তার হৃদয় থমকে গিয়ে হঠাৎ তড়িৎ গতিতে যেন ছুট লাগলো। হাতের প্লেটটা আপনি থেকে ঈষৎ খসে যেতে লাগলো, কিন্তু সেসব উপেক্ষা করে সিরাজের কানে কেবল নিজের হৃদস্পন্দনের শব্দ ছন্দ আকারে পৌঁছে যাচ্ছে। তার সমস্ত মনোযোগ আশ্রে পড়ছে তার হালাল রমণীর উপর, যাকে সে গ্রহণ করেছে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহু তাআলার হুকুমে। সে কৃতজ্ঞতার সৃষ্টিকর্তার প্রতি, কিন্তু হৃদয় স্তব্ধ করা এই অনুভূতির নাম কি? নিতা এতক্ষণ পর পূর্ণ দৃষ্টিতে তাকালো সিরাজের অবাক চোখে। দেখল এক যুবকের চোখের তারায় কত আকুতি নিয়ে ভেসে আছে তৃষ্ণায় মর্মর এক চাতক পাখির হালাল নেশা। নিতা কিন্তু চট করে সিরাজের চোখের ভাষা বুঝতে পারল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নারীকে এক বিশেষ ক্ষমতায় সৃষ্টি করেছেন। তারা সহজেই পুরুষের চোখের ভাষা বুঝতে পারে। নিতা বুঝেও বিষয়টা আমলে না নিয়ে স্তম্ভিত সিরাজের কাছে জানতে চাইল, জয়নামাজ কোথায়? সিরাজ জবাব না দিয়ে বোকা বোকা চোখে তাকিয়ে আছে। নিতা কয়েক কদম এগিয়ে এসে সিরাজের মুখোমুখি হলো, পুনরায় প্রশ্নটা করল, জয়নামাজ কোথায়? তোমার চোখের তারায়। কলের মানবের মতো এ কথা সিরাজ যখন বলল, তখন অবাক হওয়ার পাশাপাশি বিরক্ত প্রকাশ করে নিতা বলে উঠল, মানে? এতক্ষণ পর সিরাজের সম্মিত ফিরল, আর সাথে সাথে প্লেট খসে পড়ল টেবিলে। একটু বেশি শব্দ হলো, প্লেটের খাবার এলোমেলো হলো। তবে আলহামদুলিল্লাহ খাবারের অপচয় হয়নি, প্লেট আর টেবিলের দূরত্ব কমই ছিল। এসব সামলে নিতে গিয়ে সিরাজ নত চোখে দাঁড় আর লজ্জিত মুখে জবাব দিল, নিতা বেবি, আপনাকে দেখে হুঁশ হারিয়ে গেছে। কিছু জিজ্ঞাসা করেছিলেন? নিজের মুখে এ কথা আবার অস্বীকারও করছেন। বিস্মিত হলো নিতা। সিরাজ চোখ তুলে জবাব দিল, বিয়ে করা বিবিকে দেখে যদি বউকে মহব্বত জাগে, তাকে দেখে যদি চোখে হালাল নেশা জাগে, তবে কি সেটা অন্যায় হবে নাকি প্রকাশ করা অবৈধ হবে? নিতা নিশ্চুপ।
সিরাজ বলল, বিয়ে করেছি আপনাকে, বিবির সাথে মহব্বত করা অপরাধ নয়। আপনি অপরাধ বললে আমি মানতে পারবো না। এই সোজা কথাটাও যদি না বুঝেন তাহলে কিছু করতে পারবো না। মোট কথা, আমার হালাল কাজ, বিশেষত যেগুলো আপনাকে ঘিরে, সেখানে আপনার মুখ চললেও আমি বধির হয়ে থাকবো ইনশাল্লাহ। শেষ কথাগুলো নেতার কানে বেশ বাজল। মেয়েটা রাগ করে না, হুটহাট, তাই স্বাভাবিক স্বরে জানতে চাইল, এখন কি এসব কথাই বলবেন, নাকি আমাকে জায়নামাজটা দিবে? সিরাজ হাসলো, এরপর বলল, বিছানার ওই পাশে সব গুছিয়ে রাখা আছে, চট করে পড়ে নিন। রাত 3:30। আচমকা ঘুম ভেঙে গেল নিতা। শোয়া থেকে উঠে বসতেই আধো আলোয় সিরাজের মুখটা চোখের সামনে দেখতে পেল। সাদা টি শার্ট পরা এক পবিত্র পুরুষ তার পাশে অঘরে ঘুমাচ্ছে। 12টার পর নতুন একটা দিন শুরু হয়, তাই নিতাকে মনে মনে মেনে নিতে হলো এই পবিত্র পুরুষের সাথে কিছু না করেও তার একদিনের সংসার সম্পূর্ণ হয়েছে। বিছানা থেকে নামলো নিতা, পায়ে পায়ে জানালার কাছে এলো। পর্দা সামান্য ফাঁক করতেই বাইরের অপ্রাকৃতিক আলো ঘরে ঢুকলো। দূরের আকাশ দেখা যাচ্ছে, না আছে তারা, না আছে চাঁদ। কি জানি কি ভেবে নিতার সমস্ত শরীর চাপা লজ্জায় কেঁপে উঠল। মনে পড়ল সিরাজের কথা। নামাজ শেষ হতেই সিরাজ অন্য গলায় শুধেছিল, অনুমতি দিলে আপনার হাত দুখানা ধরতে পারি নিতা বিবি। প্রথমটাই বুঝতে না পেরে নিতা অবাক হয়েছিল। কেন? আমার বুকে যত্নে রাখবো বলে। আরক্ত হয়েছিল নিতা, সম্মতি দেয়নি মুখে, কিন্তু সিরাজ কি যেন বুঝে নিজেই তার হাত জোড়া পরম যত্নে বুকে চেপে উচ্চারণ করেছিল, আলহামদুলিল্লাহ। সাথে সাথে নিতার দু চোখ উপচে জল পড়েছিল। সিরাজ টের পেল, আলতো হাতে মুছে জানতে চেয়েছিল, আমার স্বামী হিসেবে পছন্দ হয়েছে তো, নাকি অপছন্দের একটা মানুষকে? আচমকা কান্নায় ভেঙে পড়ে নিতা বলেছিল, অপছন্দের মানুষ তো আমি। আপনার পবিত্র হাত আজ অপবিত্র হলো, ছেড়ে দিন হাতগুলো, ছোবেন না আমায়, নোংরা কলঙ্কে ঝলসি তো আমি। হাওয়া মাও করে কেঁদেছিল মেয়েটা সিরাজের সম্মুখে বসে। এদিকে নির্বিকার সিরাজ নিতার হাতের পিঠে হালাল ভালোবাসা এঁকে দুটো শব্দ উচ্চারণ করেছিল, ভালোবাসি, আলহামদুলিল্লাহ। নিতা বেবি। আচমকা সিরাজের ডাক শুনে চমকে উঠল সে। মুখ ফিরিয়ে তাকাতেই দেখল সিরাজ উঠে এসে পাশে দাঁড়িয়ে আছে। নিতা জবাব দিল না, কিন্তু চোখ নামিয়ে নিতেই শুনতে পেল, রাতে এত কান্নাকাটির পর এখন আবার জেগে আছেন কেন? না ঘুমালে কিন্তু ফরজের নামাজ কাজা হবে। নিতা আকাশের দিকে মুখ করে তাকিয়ে জানতে চাইল, পৃথিবীতে সব পুরুষ কি আপনার মতো হতে পারতো না? নিতার পাশে এসে সিরাজ অবাক গলায় জানতে চাইল, হঠাৎ এ কথা কেন বলছেন? নিতা কি যেন ভেবে প্রসঙ্গ বদলে দিল, আপনি আমাকে আপনি করে ডাকেন কেন? আমি তো আপনার চেয়ে 4 বছরের ছোট। সিরাজ হাসল, আর হুট করে নিতার ডান হাতটা 2 হাতে চেপে ধরে শুধালো, ছোট হলে কি আপনি করে ডাকা যায় না? নিতা জবাব দিয়ে তাকিয়ে আছে নিজের হাতের দিকে, যেটা এখন বন্দি আছে সিরাজের বুকের খুব কাছে। সিরাজ একবার নিতার বন্দি হাতটা দেখে বলল, তাকিয়ে লাভ নেই, আমার মহব্বতের বিনিময়ে আপনার হাতটাই অধমের জিম্মায় চলে গেছে। বুঝতে পেরেছেন নিতা বিবি? বুঝতে পেরেছেন? এই শব্দ যুগল সিরাজ একটু বেশিই ব্যবহার করে বলে নিতার মনে হলো এমন এটা ভাবতেই নিতা অন্যমনস্ক হলো। তাই সিরাজের কথা কানে পৌঁছালো বটে, কিন্তু মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতা তার হলো না। সিরাজ বিষয়টা খেয়াল করে নিতাকে ডেকে উঠল। কিসের ভাবনায় হঠাৎ বিভোর হলেন? ভাবনা নতুন নয়, বেশ পুরনো একটা ভাবনা, যা নিতা 7 বছর বয়স থেকে ভেবে এসেছে। সিরাজ এত ভালো একজন মানুষ, পবিত্রতা লেপ্টে থাকে তার সর্বাঙ্গে, কিন্তু হুটহাট সিরাজ স্পর্শ করলে নিতার মনে 7 বছরের সেই ভাবনাটার উদয় হয়ে যায়। কেমন যেন সংকোচ আর আপত্তির সৃষ্টি হয়, সাথে মনের কোণে শঙ্কা জাগে, এই পুরুষও কি তেমন পুরুষ? রাত হয়েছে অনেক, ঘুমাবেন চলুন। নিতা পাশ কাটাতে চাইল, কিন্তু সিরাজ প্রশ্ন রাখল, তুমি কি আমার আচরণে অসন্তোষ হচ্ছ? অবাক হলো নিতা। মনের কথা সিরাজ টের পেল কিভাবে? বিষয়টা গিলে ফিলে নিতা সহজ গলায় বলল,
এখন অবধি অসন্তুষ্ট হওয়ার মতো কোনো আচরণ তো আপনার মাঝে দেখিনি। ফোনের তীব্র শব্দে ঘুম ভাঙেনি তার। বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখে বিড়বিড় করল, এ অসময়ে আবার কার ফোন বাজে? ঘুম জড়ানো গলায় বিড়বিড় করেই নিতা আবার বালিশ নিয়ে পড়ে রইল। এখন তার উঠতে একটু ইচ্ছে হচ্ছে না। নিতা, নিতা শুনেছেন? সিরাজ ডাকছে। নিতা। সে ফিরে তাকালো। ঘুম সরিয়ে পূর্ণ চোখে দেখল দাঁড়িয়ে আর টুপিতে মিলে হাজারো হালাল সৌন্দর্যে নিজেকে সজ্জিত করে দাঁড়িয়ে আছে এক যুবক। চট করে ধরতে না পারলেও নিতা সব খেয়াল হলো। এই সুসজ্জিত যুবকটি হলো তার স্বামী সিরাজ। নিতা তড়ি ঘড়ি করে উঠে বসল। কাঁথা সরিয়ে নিজেকে ভদ্রস্থ করার মাঝে শুনতে পেল, আপনার ফোন বাজে, গিয়ে কথা বলুন। আর ফজরের ওয়াক্ত কিন্তু বেশিক্ষণ নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিতা কোনো মতে জানতে চাইল, আমাকে ডাকেননি কেন? প্রথম দিনই? নইলে নিতা ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে মায়ের নাম্বারটা দেখে তার চিন্তা এলো মনে, এমন ভোরবেলায় মায়ের কল কেন? খারাপ কিছু না কি ইয়া মাহবুদ? কল রিসিভ করার আগে সিরাজের গলায় শুনতে পেল, কালকে রাতে তো অনেক কাঁদলেন, তাই আর জ্বালাতন করিনি। ওযু করে নামাজ পড়ে নেবেন, আমি মসজিদে যাচ্ছি ইনশাল্লাহ। বলেই সিরাজ চলে গেল। নিতাকে ফোনে কথা বলার সুযোগ দিয়ে গেল। নিতা ফোন হাতে নিয়ে বিছানায় এসে বসল। কল দিতে রিসিভ হলো। নিতা, কিছু কি হয়েছে মা? তুমি এত সকালে? নিতার কথার মাঝে মরিয়ম অস্থিরতা প্রকাশ করে বললেন, তোর ফুপো গতকাল থেকে কান্নাকাটি করছে মা। তোদের বাসায় ছিল, বাসর ছিল, জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ রাতে আমরা ঝামেলা বোঝাতে চাইনি। মা, আমি কিছু বুঝতে পারছি না। নিতা বুঝতে চাইল, কিন্তু ফুপুর প্রসঙ্গে না গিয়ে মরিয়ম সতর্ক গলায় জানতে চাইলেন, তুই কি কালকে ওসব বলার চেষ্টা করেছিস? নিতা গম্ভীর হলো। ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ। মানে পাগল নাকি তুই? আল্লাহ তাআলা সব ঠিক করে দিলেন, তাও এমন করছিস কেন? এত সুন্দর একটা সংসার হলো তোর, সেটা কি তুই নিজের হাতে শেষ করে দিতে চাচ্ছিস? মরিয়ম ক্ষুব্ধ হলেন। এদিকে নিতারও একই অবস্থা। তাহলে কি করতে বলছো তুমি? সিরাজ আমার হাত স্পর্শ করলেও সব মনে হয় আমার। সামান্য একটা হাত স্পর্শ স্বাভাবিকভাবে নিতে পারছি না। এটা সিরাজও টের পেয়েছে, তাই আমাদের মাঝে একটু দূরত্ব আপনা আপনি থেকেই হয়ে গেছে। তোকে বোঝানোর আমার সাধ্য আর নেই, যেমন চাই তাই কর, আমি আর কিচ্ছু বলবো না। এদিকে তোর ফুপো গতকাল থেকে না হলেও 900 বার কল করেছে। স্বামী সুখে তার জান যায় যায়। বিদ্রুপের স্বরে কথাগুলো বলল মরিয়ম। এতে নিতা অবাক হলো না, কারণ নিতা জানে তার ফুপু স্বামী বলতে পাগল প্রায়। আর এই বিষয়টা তার মায়ের বড্ড বাড়াবাড়ি মনে হয়। স্বামীর শোক কেন? কি হয়েছে? নিতা জানতে চাইল। কালকে আমাদের বাড়ি থেকে বের হওয়ার পর তোর ফুপা নাকি বাজারে গিয়েছিল। তোর ফুপুকে বলেছিল কালকে রাতে ফিরতে দেরি হবে, কিন্তু হঠাৎ করে কাল 10টার পর থেকে তার ফোন বন্ধ। এদিকে সারা রাতেও নাকি বাড়ি ফেরেননি। এখন চিন্তায় তোর ফুপো তো পাগল হচ্ছেই, এদিকে আমাকেও পাগল বানিয়ে ছাড়ছে। ননদের স্বামী নিখোঁজ, অথচ মরিয়ম গলায় রাগ ভাসছে। প্রথমে অস্থিরতা টের পেল, এখন নিতা তার মায়ের মাঝে বিরক্তি আর রাগটাই দেখতে পাচ্ছে। নিতা কিছু জিজ্ঞেস করবে তার আগেই মরিয়ম আবার বলল, গুণধর স্বামীর খবর জেনেও তোর ফুপু যে এমন কেন যে শুরু করলো আল্লাহ তাআলা জানেন। রাতের পর তার নিখোঁজ তো কম হয়নি, আগেও কতবার হয়েছে, তাও তোর ফুপুর শুধরানোর নাম নেই। এদিকে সীমান্তকেও বলল খোঁজ নিতে। ছেলেটা ঢাকা থেকে ফিরেছিল কালকে তুই চলে যাওয়ার পর। এরপরও তোর বড় চাচার কাছে তোর ফুপুর কাহিনী শুনে ছেলেটা যা ছুটাছুটি করলো না, দেখেই শান্তি লাগলো। তোর চাচা চাচি একটা ছেলে পেয়েছে বটে। একটু থামলো মরিয়ম, কী যেন ভেবে বলল, শোন, জামাইকে বলে একটু চলে আয় না, সকালের নাস্তা এখানেই করবি। হঠাৎ ঝামেলা হয়ে গেছে, জামাইকে বুঝিয়ে বলিস। কিন্তু মা, এত কথার পর নিতা যখন বলতে চাইল, তখন সে বাক্য সম্পূর্ণ করতে পারল না। মরিয়ম বলল, তোর ফুপুর জন্য আমার খারাপ লাগছে রে মা, যতই রাগ করি না কেন মেয়েটার উপর। দুঃখে মেয়েটার মনের কষ্টটা একটু হলেও বুঝি। চলে আসিস মা, জামাইকে বলে দেখব যদি তোর ফুপুর একটা গতি করতে পারে। পুলিশকে জানাবো কি না তা নিয়ে ঘরে কথা চলছে, তুই আপত্তি করিস না মা। আমি তোর শাশুড়িকে একটু পরেই জানাবো ইনশাল্লাহ। ভালো করে বসুন, হঠাৎ ধাক্কা লাগলে তো অন্য বিপদ। কথাটা বলে সিরাজ ডান হাতে বাদ দিতে নিতার দিকের রিকশার
হাত রাখলো। এরপর বলল, সমস্যা হচ্ছে কি? রিক্সা বসার অভিজ্ঞতা নিতার আছে, কিন্তু এমন হালাল পুরুষের পাশে বসার সৌভাগ্য কখনো হয়নি। অবাক আর খুশিতে নিতা রীতিমতো কাঁপছে। মুখ ফুটে তাই কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে সিরাজকে জানালো তার সমস্যা হচ্ছে না। বিয়ের পরের দিনই বাপের বাড়ি যাওয়ার আবদার শুনে সিরাজ হয়তো আপত্তি করবে এমন ধারণা ছিল নিতার, কিন্তু তাকে ভুল প্রমাণ করতে সিরাজ জানিয়ে দিল, তাহলে চটপট নাস্তা সেরে নাও, আর আমিও হাতের কাজ শেষ করে আসি ইনশাল্লাহ। বেবি স্বামীতে মিলে একসাথে যাওয়া যাবে ইনশাল্লাহ। সিরাজ কেমন আমোদে গলায় বলেছিল, অথচ আমোদ প্রমোদের কোনো বিষয় নিয়ে তার বাপের বাড়িতে অপেক্ষা করছে না। সিরাজ এসে বাড়ির কাছে থামতেই সিরাজ ভাড়া মিটিয়ে নেমে পড়ল। নিতা নামলো আস্তে ধীরে। আচমকা তার মাথাটা কেন জানি ঝিমঝিম করছে, শরীরেও আলস্য বেদনা উকি মারছে ক্ষণে ক্ষণে। নিতার চলার গতি বলে দিচ্ছে বারবার বাপের বাড়িতে আসা যেন তার কাছে চেনা এক আতঙ্কের নাম। নিতা সামনে হাঁটছে আর সিরাজ পেছনে। হঠাৎ পায়ের সাথে বরকা পিছিয়ে যেতে নিতা পড়ে যেতে লাগলো। দৌড়ে এসে সিরাজ পেছন থেকে লুফে নিয়ে শুধালো, নিতা বিবি, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? বেশ আমার দেহের ভার সিরাজের হাতে সঁপে দিয়ে নিতা কোনো মতে উচ্চারণ করলো, ভয় করছে।